পরিবারের কি দশা হয়। মেলার পেছনের দিকে কালু যখন তাঁতের সুতো সেই রাসায়নিক ছেটাতে যাচ্ছিল, ঠিক তখনই ভ্যাবলা আর ক্যাবলা ঝাঁপিয়ে পড়লো। ভ্যাবলা কালুর ঘাড় চেপে ধরলো। কি রে শয়তান, এই তোর বাণিজ্যিক মৈত্রী। দিদি দিদি তাদের বিষ ঢালতে যাচ্ছিলি না? আজ তোকে আমি লঙ্কার গুঁড়ো আর চাটনি বানিয়ে ছাড়বো। সেটাতে আমি কিছুই জানি না, আমি তো শুধু তারটা দেখছিলাম। আর সেই সুযোগে আমরা কারাগারের দরজা খুলে দেব। রানীমা, আপনি শুধু ধৈর্য ধরুন, রূপমজরি বলেছে। রাজপুত্র, আপনি কখন এলেন? উৎসব তো ক্ষণিকের রাজপুত্র, কিন্তু এই প্রকৃতি তো আমাদের আসল শক্তি। এই পাতা, এই ফুল থেকেই তো আমি সেই রং পেয়েছি। কতদিন হলো এই অন্ধকারের জীবন। লতা আর চারু কি তবে জিতেই গেল? আমার ভাই মধুপুর রাজ্যের রাজা কি আমাকে ভুলে গেল? রানীমা, দিদি, তুমি সত্যি বড় মহৎ। আমরা তো শুধু নিজের কথা ভাবছিলাম। তুমি যখন বলছো তবে তাই হবে। আমরা হেমরাজ্যের এই রাজকীয় রসুই ঘর সামলাবো ঠিকই, কিন্তু আমাদের মনটা পড়ে থাকবো এই গ্রামের মেঠো পথে। দিদি, তুমি যাবা না আমাদের সাথে একবার মধুপুরে? হ্যাঁ, যোগু কাকা তো সুস্থ হয়ে উঠেছেন। হ্যাঁ রে ভ্যাবলা, রূপমঞ্জরির এই পরাজয় আমাদের বড় দায়িত্ব দিয়ে গেছে। এখন আমাদের প্রতিটা গ্রামে ভেষজ রঙের চাষ ছড়িয়ে দিতে হবে। এই কাজ গুছিয়ে নিয়েই আমি বাবাকে নিয়ে মধুপুরে যাব। মীরা, তুইও তৈরি? আমি তৈরি দিদি। আমি জেসমিন দিদির সাথে কথা বলছিলাম। ও বলছিল রাজপ্রাসাদের এই প্রাচুর্যের চেয়েও আপনাদের সাথে সেই তাঁতিশালায় কাজ করা অনেক বেশি শান্তির। দিদি, কালোটা ধরা পড়েছে, কিন্তু রূপমঞ্জরির কি এবার সরাসরি কোনো ক্ষতি করবে না? রূপমঞ্জরি দম্ভের প্রতিমূর্তি। সে হয়তো এখন অন্ধকারে বিষদাঁত সানাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। হেমরাজ্য আর মধুপুর এখন এক হয়ে গেছে। আজ রাতে আমরা শুধু উৎসব করব, কাল সকাল থেকে শুরু হবে নতুন লড়াই। ঠিক তখনই রাজেশ আর অরুণ সেখান দিয়ে যাচ্ছিলেন। অরুণ চারুর চোখে এক অদম্য আত্মবিশ্বাস দেখতে পেল। দিদি, কাল সকালে আমি আর জেসমিন রাজপ্রাসাদের কিছু কাজ গুছিয়ে নিয়ে মধুপুরের খবরাখবর নিতে যাব। আমার মায়ের চিঠির বিষয়টা আমার মাথায় আছে। আপনি অনুমতি দিলে আমরা ঘুরে আসতে চাই। অবশ্যই রাজেশ বাবু, জেসমিনকে সাথে নিয়ে যান। মধুপুরের মাটি আপনাদের আশীর্বাদ করবে, কিন্তু মনে রাখবেন রূপমঞ্জরির চররা এখনো পথে ঘাটে থাকতে পারে। সাবধানে যাবেন। চাঁদের আলোয় চারুলতার মুখমণ্ডল যেন এক অপার্থিব সৌন্দর্যে ভরে ওঠে। সে জানে এই জয় কেবল শুরু। হেমরাজ্যের প্রাসাদের পেছনের উপবনটি পরদিন সকালে এক মায়াবী রূপ ধারণ করেছে। শিশির ভেজা ঘাসের উপর ভোরের আলো পড়ে হীরের মতো চকচক করছে। চারদিকে নাম না জানা বুনো ফুলের সুবাসে বাতাস ভারী। চারুলতা বাগানের এক কোণে তার প্রিয় লতাগুল্মের পরিচর্যা করছিলেন। ঠিক তখনই নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো রাজপুত্র অরুণ। তিনি মুগ্ধ হয়ে চারুলতার এই শান্ত রূপ দেখছিলেন। চারু, তুমি কি জানো এই ভোরের সূর্যটা তোমার এই পরিশ্রমী রূপ দেখে লজ্জা পায়? মেলার সেই বিশাল জয়ের পর রাজপ্রাসাদের সবাই যখন উৎসবে মগ্ন, তুমি তখন একা এই নিভৃত উদ্যানে প্রকৃতির সেবা করছো। রাজপুত্র, আপনি কখন এলেন? উৎসব তো ক্ষণিকের রাজপুত্র, কিন্তু এই প্রকৃতি তো আমাদের আসল শক্তি। এই পাতা, এই ফুল থেকেই তো আমি সেই রং পেয়েছি যা আমাদের হেমরাজ্যের সম্মান বাঁচিয়েছে। সম্মান কেবল রঙের নয় চারু, সম্মান তোমার সাহসের। রূপমঞ্জরির মতো ধূর্ত রানীর সামনে তুমি যেভাবে দাঁড়ালে তা দেখে আমার মনে হচ্ছে হেমরাজ্যের সিংহাসন নয়, তুমি মানুষের হৃদয়ের সিংহাসনে বসার যোগ্য। আমার খুব ইচ্ছা করে তোমাকে নিয়ে কোনো এক বসন্তের সকালে এই অরণ্যের গভীরে হারিয়ে যেতে, যেখানে কোনো রাজ্য থাকবে না, থাকবে শুধু আমাদের কথা। রাজপুত্র, আমি তো সামান্য এক চরের মেয়ে থেকে যুবরানী হয়েছি, আর আপনার এই আকাশ ছোঁয়া প্রশংসা আমার বড্ড ভয় জোগায়। ভয় পেও না চারু, যতক্ষণ আমার মনে তোমার প্রতি বিশ্বাস আছে, পৃথিবীর যে কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। চলো, আজ তোমাকে আমি পাহাড়ের ওই ঝর্ণাটা দেখাতে নিয়ে যাব, যেখানে জল পড়লে মনে হয় মুক্তা ঝরছে। চারুলতা অরুণের চোখে এক অটল ভরসা দেখতে পায়। এই রাজকীয় জীবনের জটিলতার মাঝেও অরুণের ভালোবাসা তার কাছে এক শীতল ছায়ার মতো। তারা দুজনে ধীর পায়ে গভীর অরণ্যের পথ ধরে।
আবার ফিরে এসেছে মধুপুর রাজ্যের রাজা, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। প্রাসাদের রাজসভায় তিনি তার বিশ্বস্ত মন্ত্রীর সাথে আলোচনা করছেন। প্রাসাদটি অনেক অযত্নে পড়ে থাকায় ধুলোর আস্তর জমেছিল। মন্ত্রী মশাই, রাজ্যের পরিস্থিতি কেমন? আমি তো বেশ কিছুদিন পরে ফিরলাম। প্রজারা কি এখনো আমাকে তাদের রাজা বলে মেনে নিচ্ছে? মহারাজ, প্রজারা তো আপনাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা, কিন্তু সমস্যা অন্য জায়গায়। রানী মধুবালার সেই অপশাসনের ছায়া এখনো কাটেনি। রাজভাণ্ডার প্রায় শূন্য, আর রত্নগড়ের চররা আমাদের বাজারে এসে গুজব ছড়াচ্ছে যে মধুপুরের মাটি এখন অভিশপ্ত। রূপমঞ্জুরির এত বড় স্পর্ধা, সে আমার মেয়ে চারুকে ছোট করতে চায়, আর এখন আমাদের রাজ্যে চক্রান্ত করছে। মন্ত্রী মশাই, আপনি এখনই ঘোষণা করে দিন, মধুপুরের তাঁতিদের জন্য রেশম চাষ আবার শুরু হবে, আর সীমান্তে পাহারা বাড়ান। মহারাজ, আরও একটি খবর আছে। প্রজারা যুবরানী চারুলতাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা চান চারুলতা এসে মধুপুরের রাজমুকুট পরিধান করুন। আপনি কি তাকে খবর পাঠাবেন? পাঠাবো মন্ত্রী, কিন্তু এখন নয়। চারু হেমরাজের এক বড় বিপ্লব ঘটাচ্ছে। রত্নগড়ের সাথে তার যে লড়াই শুরু হয়েছে তা শেষ না করে ও আসবে না। আমি শুধু ভাবছি লতার কথা। লতা ওখানে একা চারুকে আগলে রাখছে। মধুপুরের সিংহাসন আজ পূর্ণ হতো যদি লতা আর চারু দুজনে আমার পাশে থাকতো। মধুপুর রাজ্যের রাজা উদাস দৃষ্টিতে ফেলে আসা 20 বছরের অনুশোচনা তার কণ্ঠস্বর আরো ভারী করে তোলে। কারাগারের স্যাঁতসেঁতে অন্ধকূপে রানী মধুবালা এক মলিন ছায়া। তার রেশমি চুল জট পাকিয়ে গেছে। এখন এক কোণে বসে বৃদ্ধা তন্ত্রমাতা অনবরত বিড়বিড় করছেন। তাদের সামনে রাখা মাটির সরায় কিছু শুকনো রুটি আর জল। কতদিন হলো এই অন্ধকারের জীবন। লতা আর চারু কি তবে জিতেই গেল? আমার ভাই মধুপুর রাজ্যের রাজা কি আমাকে ভুলে গেল? রানীমা, পাপের ঝুলি পূর্ণ হলেও মাটি সহ্য করে না। আমি তো আগেই বলেছিলাম ওই অলক্ষ্মী মেয়েটার সাথে পেরে ওঠা যাবে না। ও তো মানুষ নয়, ওর উপর প্রকৃতির আশীর্বাদ আছে। চুপ কর বুড়ি, ও কোনো দেবী নয়। রূপমঞ্জুরি আসবে, আমি জানি। রূপমঞ্জুরি আমাকে নরক থেকে মুক্ত করবে। আমরা দুজনে মিলে হেমরাজ্যের এই প্রাসাদ পুড়িয়ে ছাই করে দেব। চারুলতার ওই অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। মধুবালা পাগলের মতো হাসতে থাকে। তার এই উন্মাদনা দেখে প্রহরীরা ভয়ে কাছে আসে না। প্রতিশোধের আগুন তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, তবুও তার জেদ কমেনি। রত্নগড়ের রাজসভায় রানী রূপমঞ্জুরি সিংহাসন থেকে নেমে পাগলের মতো পায়চারি করছে। রূপমঞ্জুরির চোখে আগুনের শিখা জ্বলছে। মধুবালা এখনো স্যাঁতসেঁতে গুহায় বন্দি। প্রহরীরা তাকে খেতে পর্যন্ত দেয় না। আজ্ঞে যুবরানী, আমি আমার চরদের পাঠিয়েছিলাম। মধুবালা খুব করুণ অবস্থায় আছেন। তিনি অনবরত আপনার নাম জপছেন। আর চারুলতা, সে এখন হেমরাজের প্রধান আকর্ষণ। বিশ্বের বণিকেরা এখন তার ভেষজ রঙের গুণগান গাইছে। যথেষ্ট হয়েছে। যেদিন আমি তোমার মুখে মধুবালার এই দুরবস্থার কথা শুনেছি, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি মধুবালাকে মুক্ত করবই। মধুবালা শুধু আমার সই নয়, ও আমার এই যুদ্ধের প্রধান অংশীদার। আমরা দুজনে মিলে 4-5টা ভিজিয়ে তুলবো। কিন্তু মহারানী, চারুলতা এখন রাজপুত্র অরুণের খুব কাছে। তাকে স্পর্শ করা এত সহজ হবে না। সহজ পথ রূপমঞ্জুরি পছন্দ করে না মন্ত্রী। হেমরাজের রাজার মনে আমি সন্দেহের বিষ ঢুকিয়ে দেব। চারু যদি মধুপুরের সিংহাসনে বসে, তবে হেমরাজ্যের বাণিজ্য কেই সামলাবে? এই প্রশ্নই আমি তুলব। কালুই হবে আমার তুরুপের তাস। তৈরি থেকো চারুলতা, তোমার এই স্বপ্নের প্রাসাদ আমি নিজের হাতে তছনছ করে দেব। জেসমিন এখন অনেক শান্ত। রাজকীয় সাজ বদলে রাজেশকে বেশ চিন্তিত দেখাচ্ছে। জেসমিন, আমি আর পারছি না। এই রাজপ্রাসাদের ষড়যন্ত্র, সীমান্ত মেলা, কালোর চক্রান্ত, এসব আমাকে ক্লান্ত করে দিচ্ছে। আমার মা মধুপুর থেকে চিঠি পাঠিয়েছেন। মা হয়তো আবার কোনো ফোন দিয়ে আসছেন, কিন্তু বাবা একা হয়ে পড়েছেন। আমি চাই আমরা মধুপুরে ফিরে যেতে।
আমিও সেটাই চাই রাজেশ বাবু। রাজকন্যা হওয়ার মিথ্যে পরিচয় আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি চারু দিদির কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আমার মনে হয় আমি সাধারণ মানুষের মাঝে থাকলে বেশি ভালো থাকবো। চলুন না দিদিকে বলি। ঠিক তখনই চারুলতা সেখানে এসে উপস্থিত হলো। তার কানে তাদের আলোচনার কিছু অংশ পৌঁছে গিয়েছিল। কোথায় যাওয়ার কথা বলছো তোমরা? রাজীব বাবু, আপনি কি আমাকে এই কঠিন সময় একা ফেলে চলে যেতে চান? না দিদি, একা ফেলার কথা নয়। আমরা রাজপ্রাসাদের এই বিলাসিতা আর সহ্য করতে পারছি না। আমি চাই জেসমিনকে নিয়ে মধুপুরের সেই সাধারণ জীবনে ফিরে যেতে। ওখানে বাবার সেবা করব আর আর জমি জমা দেখাশোনা করব। রাজেশ বাবু, আপনি আমার ভাইয়ের মতো, জেসমিন আমার ছোট বোন। আপনারা চলে গেলে আমি এই বিশাল প্রাসাদে কার সাথে মনের কথা বলবো? জেসমিন, তুই কি পারবি তোর দিদিকে ছাড়া থাকতে? রূপমঞ্জুরি এখনো ওত পেতে আছে। এই সময় যদি আপনারা চলে যান তাহলে আমার ডান হাত যে কাটা পড়ে যাবে। দয়া করে এখন যাওয়ার কথা বলবেন না। জেসমিন আর রাজেশ একে অপরের দিকে তাকায়। চারুর এই অসহায় অনুরোধ তারা ফেলতে পারে না, কিন্তু তাদের মনে যেন সেই মাটির ঘরের শান্তি আকুল হয়ে উঠেছে। গভীর রাতে রাজার মনে এক অজানা আশঙ্কা দানা বেঁধেছে। মন্ত্রী মশাই, একটা কথা আমাকে বড় দুশ্চিন্তায় ফেলছে। মধুপুরের রাজা চারুকে ফিরিয়ে নিয়ে সেখানকার সিংহাসন তাকে দিতে চান। চারু যদি মধুপুরের দায়িত্ব নেয় তবে হেমরাজ্যের কি হবে? মহারাজ, রাজপুত্র অরুণ তো আছেন, তিনি এখন যথেষ্ট বীর। বীরত্বের অভাব নেই অরুণের, কিন্তু চারুর সেই দূরদর্শিতা কি অরুণের আছে? এই যে বাণিজ্যিক যুদ্ধে আমরা রত্নগড়কে হারালাম, এ তো চারুর মেধা। অরুণ তো তলোয়ার চালাতে জানে, কিন্তু বুদ্ধি দিয়ে শত্রু দমনে চারু অনন্য। আমি ভয় পাচ্ছি চারু চলে গেলে অরুণ কি একা এই সাম্রাজ্য সামলাতে পারবে? আর যদি রূপমঞ্জরি আবার আক্রমণ করে? মহারাজ, তবে কি আপনি চান চারুলতা হেমরাজ্যে থেকে যাক? আমি চাই চারু সারা জীবন হেমরাজ্যের যুবরানী হয়েই থাকুক, কিন্তু মধুপুরের রাজা তো জেদ ধরেছেন। আমার মনে হচ্ছে শীঘ্রই মধুপুর আর হেমরাজ্যের মধ্যে এ নিয়ে এক মৃদু সংঘাত শুরু হতে পারে। আমাদের সাবধানে পদক্ষেপ নিতে হবে। মধুপুরের মেঠো পথের ধারে মোড়ল বাড়ি। গ্রামের মোড়ল হওয়ার কারণে বাড়িটি বেশ বড় এবং পরিষ্কার দেখাচ্ছে। ওগো মোড়ল, শুনছো? আজ 3 দিন হয়ে গেল বাজারের ডাক পিয়নটা তো এলো নে। রাজেশের কোনো খবর নেই। আমার তো দুশ্চিন্তায় বুক ফেটে যাচ্ছে। ছেলেটা কি অবশেষে ওই ছদ্মবেশী রাজকন্যের মায়ায় পড়ে আমাদের ভুলেই গেল? এই গিন্নি, কেন সব সময় এমন করো বলো তো? রাজেশ ওখানে সারু আর রাজপুত্রের সাথে আছে, আর জেসমিনকে নিয়ে তোমার এত আজে বাজে কথা আমি আর সইতে চাই না। মেয়েটা রাজকন্যা হোক বা নাই হোক, ও তো আমাদের রাজেশের জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচিয়েছে? ও তো আর রাজপ্রাসাদে আরাম খাওয়ার জন্য আমার ছেলেটাকে পুষলে নিয়ে গেছে। এখন যখন জানলো যে ও রাজকন্যা নয়, তখন দেখবে ও কেমন বল পাল্টে ফেলে। আমি চাই রাজেশ এখনই ফিরে আসুক। এই যে আমাদের এত বিঘে বিঘে জমি, গরু বাছুর, এই সব কি আমি একা সামলাবো? আর জেসমিনকেও বলে দিও এ বাড়িতে ঢুকতে হলে রাজপ্রাসাদ থেকে গয়না গাটি সব নিয়ে আসতে হবে। রাজকন্যার মান সম্মান হারিয়েছ তো কি হয়েছে, পয়সা তো আছে। তোমার এই লোভটা একদিন আমাদের সব সুখ কেড়ে নেবে গিন্নি। শোনো, আমি রাজেশকে বলে দিয়েছি, ওরা যদি এই সাধারণ জীবনে ফিরতে চায় তবে আমার এই মাটির ঘর ওদের জন্য সব সময় খোলা থাকবে, কিন্তু কোনো হিরে জহরত আমি এ বাড়িতে ঢুকতে দেব না। রাজপ্রাসাদের ওই ঐশ্বর্য কেবল রক্ত আর চোখের জল আনে। আমি চাই রাজেশ আবার আমার সাথে মাঠে নামুক, আর জেসমিন হবে আমাদের এই সাধারণ ঘরের লক্ষ্মী গো।
লক্ষ্মী? ও তো অলক্ষ্মী হয়ে আসবে। রাজকন্যে পরিচয় নেই, বাপের ঠিক নেই, এমন মেয়েকে ঘরের বউ করতে হবে ভাবলে তো আমার গা পিত্তি জ্বলে যায়। তুমি যাই বলো মোড়ল মশাই, আমি জেসমিনকে এত সহজে মেনে নেব না। রাজের যদি শূন্য হাতে পেরে তবে আমি এই ওকে জবাব দেব। মোড়ল মশাই আর কোনো কথা বললেন না। তিনি জানেন তার স্ত্রীর মন পাথরের মতো শক্ত হয়ে গেছে। তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন যেন তার ছেলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। রাত গভীর। হেমরাজের কারাগারের একটি ছোট্ট ঘুলঘুলি বা জানালার বাইরে এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো। এটি কালু, যে ছদ্মবেশে এখানে পৌঁছেছে। সে একটি সরু বাঁশি বাজিয়ে বিশেষ সংকেত দিল। ভেতরে থাকা রানী মধুবালা হঠাৎ চমকে উঠল। কে? রূপমঞ্জুরি কি কাউকে পাঠিয়েছে? কালু, তুই এসেছিস? হ্যাঁ রানীমা, মহারানী রূপমজরি আমাকে পাঠিয়েছেন। তিনি আপনাকে এই পচা অন্ধকার থেকে মুক্ত করার শপথ নিয়েছেন। আজ না হলে খুব শীঘ্রই তিনি হেমরাজের বাণিজ্যিক আক্রমণের নাম করে এক বড় সৈন্য পাঠাবেন। তখন কারাগারের চাবি আমার হাতেই থাকবে। ওরে বাবা, তবে কি আমরা সত্যিই জঙ্গলের কারাগার থেকে মুক্তি পাবো? রূপমঞ্জুরি কি চারুলতাকে শিক্ষা দেবে? অবশ্যই দেবে। মহারানী রূপমঞ্জরি এখন চারুলতার আসল পরিচয় নিয়ে বড় এক চাল চালছেন। যখন পুরো রাজ্যের সামনে চারুর আসল পরিচয় ফাঁস হবে, তখন হেমরাজ্যের রাজা নিজেই ওকে তাড়িয়ে দেবেন। আর সেই সুযোগে আমরা কারাগারের দরজা খুলে দেব। রানীমা, আপনি শুধু ধৈর্য ধরুন। রূপমজরি বলেছেন, যেদিন তিনি মধুবালা রানীর মাথায় আবার মুকুট পরাবেন, সেদিন তার পূর্ণ জয় হবে। বলবি তো রানীকে মধুবালা এখনো মরেনি। আমি প্রতিটি মুহূর্ত গুনছি। চারুলতার বিনাশ আর রূপমঞ্জুরির জয় আমি নিজের চোখে দেখতে চাই। কালু, তুই যা, প্রহরীরা আসার আগে তুই সরে যা। আমার জয়ের খবর আমার নিঃশ্বাসে নতুন শক্তি দিচ্ছে। কালু অন্ধকারে মিশে গেল। মধুবালা কারাগারের এক কোণে বসে হাসতে শুরু করলেন। এই হাসি আনন্দের নয়, এই হাসি প্রতিহিংসার। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।